প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকতে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি তোমাদের নিয়মিত ক্লাসে। ইতিমধ্যে আমি উচ্চতর গণিত বিষয়ে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, স্থানাঙ্ক জ্যামিতি, যেটি 11 অধ্যায়। এবং 11 অধ্যায় আমাদের 4টি অনুশীলনী আছে: 11.1, 11.2, 11.3 এবং 11.4। আজকে আমি শুধু 11.1 নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে একে একে গাণিতিক সমস্যাগুলি করে দিব। আশা করি তোমরা ক্লাসটি দেখে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। তাহলে শুরু করতে যাচ্ছি স্থানাঙ্ক জ্যামিতি 11.1 নিয়ে। স্থানাঙ্ক জ্যামিতি কি যদি তোমাদের প্রশ্ন করা হয়, তাহলে আশা করি তোমরা অবশ্যই বলতে পারবে। স্থানাঙ্ক জ্যামিতি কি সেটা আমি বলছি। বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় তাই স্থানাঙ্ক জ্যামিতি নামে পরিচিত। জ্যামিতির এই অংশে বিশ্লেষণ জ্যামিতি নামে পরিচিত। সমতলে বিন্দু পাতনের মাধ্যমে সরল বা বক্ররেখা অথবা এদের দ্বারা তৈরি জ্যামিতিক ক্ষেত্র যথা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদির চিত্র প্রকাশ করা হয়। সমতলে বিন্দু পাতনের পদ্ধতির সূচনা করেন বিখ্যাত ফরাসি গণিতবিদ ও দার্শনিক ডেকার্টে। ডেকার্টের প্রবর্তিত জ্যামিতির এই স্থানাঙ্ক প্রথা তারই নামানুসারে কার্টেসীয় স্থানাঙ্ক নামে পরিচিত। স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতি মূলত কার্টেসীয় স্থানাঙ্ক নির্ভর, তাই ডেকার্টকে বিশ্লেষণ জ্যামিতির প্রবর্তকও বলা হয়ে থাকে। এই অধ্যায়ের প্রথম অংশে শিক্ষার্থীদের সমতলে কার্টেসীয় স্থানাঙ্কের ধারণা প্রদানের মাধ্যমে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কৌশল আলোচনা করা হবে এবং বিভিন্ন ত্রিভুজ এবং চতুর্ভুজ গঠন এবং বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এ সম্পর্কে গাণিতিক সমস্যা কিভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা সমতলে কার্টেসীয় স্থানাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবে। তো শুরুতেই কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের সব কাগজে কিভাবে বিন্দুগুলি বসাতে হবে সেটা আমাদের প্রথম জানতে হবে। যেমন আমাদের এটা অক্ষরেখা x ও x প্রাইম, y ও y প্রাইম। লক্ষ্যরেখা সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ এবং অক্ষ দুইটা যেখানে আমি পরস্পর ছেদ করলে এটাকে বলে মূলবিন্দু। তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা 0, 0 লিখি। তাহলে যেখানে ছেদ করলো দুইটা অক্ষ সেটাকে বলে মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক 0, 0, x এর মানও 0, y এর মানও 0। এখন শিক্ষার্থী বন্ধুরা, x এর মান মূলবিন্দু থেকে ডানে প্লাস, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ। বক্ররেখা দ্বয় 4টি অংশে বিভক্ত এবং প্রতিটি ভাগকে চতুর্ভাগ বলা হয়। তাহলে মূলবিন্দু থেকে x এর মান যদি ডান দিকে যায়, অর্থাৎ x এর মান প্লাস থাকলে মূলবিন্দু থেকে ডানে প্লাস, মূলবিন্দু থেকে y এর মান উপরে প্লাস, তাহলে প্রথম চতুর্ভাগে x, y উভয়ের মান ধনাত্মক। মূলবিন্দু থেকে x এর মান বামে মাইনাস, মূলবিন্দু থেকে যদি x এর মান মাইনাস হয় বামে, মূলবিন্দু থেকে y এর মান উপরে প্লাস। তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগে x আমাদের মাইনাস, y প্লাস। একই রকম করে তৃতীয় চতুর্ভাগে মূলবিন্দু থেকে x এর মান বামে মাইনাস, মূলবিন্দু থেকে y এর মান নিচে মাইনাস। তাহলে দেখো তৃতীয় চতুর্ভাগে x এবং y উভয় ঋণাত্মক। মূলবিন্দু থেকে ডানে x এর মান প্লাস, মূলবিন্দু থেকে নিচে y এর মান মাইনাস। তাহলে চতুর্থ চতুর্ভাগে x ধনাত্মক, y ঋণাত্মক।
তো স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে আমাদের প্রথমে অক্ষরেখা এবং বিন্দু পাতন সমতলে কিভাবে বিন্দু স্থাপন করতে হবে সেটা আমাদের পারতে হবে এবং অঙ্কগুলি সমাধানের জন্য অবশ্যই ছক কাগজ ব্যবহার করতে হবে। তাহলে আবার বলছি আমি তোমাদের, মূলবিন্দু থেকে ডানে x এর মান প্লাস, এই যে আমাদের মূলবিন্দু, তাহলে x এর মান প্লাস হলে ডানে, x এর মান মাইনাস হলে মূলবিন্দু থেকে বামে, y এর মান প্লাস হলে মূলবিন্দু থেকে উপরে, y এর মান মাইনাস হলে মূলবিন্দু থেকে নিচে। তাহলে এভাবে আমরা আগে রাফ ছক কাগজ যে বিন্দুগুলি স্থাপন করে এরপরে বিন্দুগুলি আমার কোন চতুর্ভাগে সেটা আমাদের করতে হবে। এরপর আমরা এখানে মেইনলি আজকে দূরত্ব নির্ণয় করব এবং দূরত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। একই সাথে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের কি x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। x অক্ষে কোনো বিন্দু যদি হয়, সাপোজ এটা একটা বিন্দু আমার 1 2 3 আমি ধরলাম, তাহলে x এর মান 3। বিন্দুটা যদি এখানে হয় তাহলে x অক্ষে y কোনো মান নেই, তাহলে 0 3 0। এই বিন্দুটা কত? 3 0। একই রকম করে আমি যদি উপরে ধরি 1 2 3, তাহলে এখানে এটা y অক্ষে এখানে x এর মান কত? 0, y এর মান কত? 3। আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের, x অক্ষে y এর মান 0, যে কোনো জায়গায় x অক্ষে y এর মান 0। x অক্ষের মধ্যে যদি কোনো বিন্দু থাকে সেখানে অবশ্যই y 0। অনুরূপভাবে y অক্ষে x এর যে কোনো মান 0, অনুরূপভাবে y অক্ষে x এর যে কোনো মান 0। তাহলে দাঁড়ায় x এর স্থানাঙ্ক x0, y অক্ষের স্থানাঙ্ক 0y। এখন x প্লাস হলে ডান দিকে, x মাইনাস হলে বাম দিকে হবে, অর্থাৎ আমরা এটা প্লাস মাইনাস যদি দাও দিতে পারো, এটাও যদি প্লাস মাইনাস দাও তোমরা ব্যবহার করতে পারো, যে x প্লাস হলে ডান দিকে, x মাইনাস হলে বাম দিকে, y প্লাস হলে উপরে, y মাইনাস হলে নিচে। একই রকম ভাবে আমি যদি এখানে অনেকটা বিন্দু ইউজ করি তোমাদের বোঝানোর জন্য, দেখো আমি একটা বিন্দু নিলাম 2 আর 3, এটা আমাদের স্থানাঙ্ক, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে স্থানাঙ্কতে। তাহলে এই বিন্দুটা এখান থেকে 3 গড় আমি ধরেছি, এটা তোমরা ছক কাগজে এটা আমি মোটামুটি রাফ চিত্র, যে প্রথম চতুর্ভাগে একটা বিন্দু 2 আর 3, x এর মান 2, y এর মান 3। তাহলে এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব, এটা আমাদের x অক্ষ, এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব মানে y এর মান অর্থাৎ 3। তাহলে দেখো যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব y এর মান, ওখান থেকে যদি আমরা y অক্ষের দূরত্ব নিই, y অক্ষের দূরত্ব ওই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, তাহলে x এর মান 2, অর্থাৎ এটা আমাদের x, এটা x, এটা y, এটা কিন্তু আমাদের y। তাহলে যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব যদি হয় সেটা y এর মান, আবার ওই বিন্দু থেকে যদি y অক্ষের দূরত্ব হয় তাহলে সেটা হবে x এর মান। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের দুইটা বিন্দু, যে x1 y1, আরেকটা বিন্দু x2 y2, আমরা রাফ চিত্র মোটামুটি, যে প্রথম চতুর্ভাগে আমি ধরলাম a, এটা b, তাহলে আমরা বিন্দু দুইটা যোগ করলে যে দূরত্ব পাবো এটার স্থানাঙ্ক x1 y1, এটার স্থানাঙ্ক x2 y2, এটা x ও x প্রাইম, y ও y প্রাইম। আমি আর জ্যামিতিক ব্যাখ্যা দিলাম না, তোমরা বই পড়লে জ্যামিতিক ব্যাখ্যা বুঝতে পারবে। এখান থেকে আমরা লম্ব আট করব, এখান থেকে লম্ব আট করব, আবার এখান থেকে লম্ব আট করব। জ্যামিতিক যদি আমরা বর্ণনা দেই তাহলে এখান থেকে
লম্ব, এখান থেকে লম্ব, আবার এখান থেকে লম্ব আট করব। আমি বিস্তারিত যাচ্ছি না। আমাদের দুইটা বিন্দু এ আর বি, এ আর বির দূরত্ব নির্ণয়, অর্থাৎ এ বি ইকুয়াল এক্স রে বলে ভুজ, এক্স রে, এক্স এর স্থানাঙ্ক ভুজ, ওয়াই এর স্থানাঙ্ক কোটি। তাহলে যখন দূরত্ব বের করব, ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1, ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তর, y এর মান বলে কোটি, কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার, পুরোটা স্কয়ার রুট। এটা আমাদের দূরত্ব নির্ণয় সূত্র, যে দূরত্ব AB ইকুয়াল কার দূরত্ব, A ও B বিন্দুর দূরত্ব, বা B AB একটা সরল রেখা, যখন বিন্দু যোগ করেছি তখন অবশ্যই একটা সরল রেখা হয়েছে, এবং দূরত্ব সবসময় ধনাত্মক হবে, দূরত্ব কখনো ঋণাত্মক হবে না। কারণ আমরা এখানে আলোচনা করব ত্রিভুজের দূরত্ব, চতুর্ভুজের দূরত্ব, অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন বাহু, চতুর্ভুজের বিভিন্ন বাহু সে সম্পর্কে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বিভিন্ন চতুর্ভুজ এবং ত্রিভুজের সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে স্থানাঙ্ক জ্যামিতি করতে হলে। তাহলে আমি সরাসরি এখন গাণিতিক সমস্যা তোমাদের একে একে করে দিচ্ছি, তোমরা দেখো। তাহলে যে কোনো দুইটা বিন্দু দূরত্ব, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার, এবং অবশ্যই সিকোয়েন্স মানতে হবে x2 মাইনাস x1, এখানে y2 মাইনাস y1 হবে। আবার যদি এটা মূল বিন্দু হয়, যে মূল বিন্দু কত 0 0, আরেকটা বিন্দু আমি ধরলাম a x1, y1, তাহলে এটার দূরত্ব কি হবে, OA ইকুয়াল দেখো x1 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস y1 0 তার হোল স্কয়ার। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র, শূন্য বাদ দিলে x স্কয়ার প্লাস 1 y স্কয়ার তার বর্গমূল। এটাই তাহলে মূল বিন্দু থেকেও কিন্তু আমরা যে কোনো বিন্দুর দূরত্ব বের করতে পারবো একই সূত্রের মাধ্যমে। মূল বিন্দু ধরবো, মূল বিন্দু যেহেতু x এর মানও 0, y এর মানও 0, তাহলে আমি এখন সরাসরি এই সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যাগুলো আস্তে আস্তে করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিবে এবং এই অঙ্কগুলি করার জন্য অবশ্যই সব কাগজ ব্যবহার করবে। তাহলে দেখো অনুশীলনী 11.1, 1 নাম্বার, প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। যেমন একের ক, দেখো আমাদের বিন্দু দেওয়া আছে, দড়ি প্রদত্ত বিন্দু দ্বয় 2 3 4 6, তাহলে এ ধরলাম আমি, এবং স্থানাঙ্ক এইভাবে লেখা হয়। তাহলে দেখো যেহেতু বিন্দুগুলি সবগুলি প্লাস, তাহলে আমরা যদি সব কাগজে মোটামুটি রাফ চিত্র অঙ্কন করি, তাহলে দেখো কি রকম হয়। 2 3, তাহলে এটা আমাদের 1 2 1 2 3, তাহলে এটা আসবে এখান থেকে, এটা আসবে এখান থেকে, তাহলে এটা আমাদের 2 3 3 4, তাহলে এটা আসবে দিক থেকে 4, আর এটা হবে 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে এটা আসবে এখানে, এটা আসবে এখানে, অর্থাৎ বিন্দুটা হবে আমাদের এখানে। তাহলে দেখো এর মান কত 2 3, আর বির মান কত 4 6, তাহলে দুইটা বিন্দু আমরা যোগ করব রাফ চিত্র তোমাদের বোঝানোর জন্য। এ ও বি বিন্দু দূরত্ব এ বি ইকুয়াল, তাহলে দেখো এটা আমাদের x এর মান, এটা x এর মান 4 মাইনাস 2 তার হোল স্কয়ার, 6 মাইনাস 3 তার হোল স্কয়ার, y এর মান তার উপর স্কয়ার রুট 2 স্কয়ার, 3 থেকে 3 গেলে 3 স্কয়ার, তাহলে 4 প্লাস
9 ইকুয়াল 13 একক। দূরত্ব অবশ্যই একক হবে। এভাবে আমরা একের সবগুলি বিন্দুর দূরত্ব অবশ্যই নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝেছ। খুবই সহজ একটি সূত্রের সাহায্যে আমরা 11.1 সবগুলি অঙ্ক করব। যে ভুজ দ্বয়ের অন্তর, ভুজ হলো x এর মান, কোটি হলো y এর মান। আমি দেখো খ নাম্বার করতেছি যে ধরি প্রদত্ত বিন্দু দ্বয় এর মান -3 7, b এর মান -7 3। তাহলে এটাও আমরা রাফ চিত্র, x ও x প্রাইম, y ও y প্রাইম। তাহলে দেখো প্রথম -3 বলছি বাম দিকে, মাইনাস হলে x এর মান বাম দিকে 1 1 2 3, তাহলে -3 এবং +7, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই বিন্দুটা আসবে এদিকে, এই বিন্দুটা আসবে এখানে। এটা আমাদের বিন্দু, এটা আমাদের a। কত বিন্দুটা? -3 7। আরেকটা বিন্দু দেখো -7, তাহলে এটা আমাদের এদিকে আছে 3 4 5 6 7, আর আমাদের y এর মান +3, তাহলে 1 2 3, এটা আসবে এদিক থেকে, এই যে এখানে এসে মিলবে 1 2 3। তাহলে বি বিন্দুটা আমাদের এটা, এটা a, এটা b। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? -7 3। তাহলে এই বির দূরত্ব, এটা আমাদের রাফ চিত্র করেছি। সুতরাং এ ও বি বিন্দুর দূরত্ব AB ইকুয়াল, তাহলে দেখো -7 +3, সূত্রের মাইনাস, -7 আছে +3, তার হোল স্কয়ার, প্লাস -3 -7 তার হোল স্কয়ার, তার উপরে স্কয়ার রুট। তাহলে দেখো কত হয়? -4 তার স্কয়ার, এখানে হয় -4 তার স্কয়ার, 16 16 16 16 32, 32 আমরা লিখতে পারি 16 × 2। তাহলে 4 এর বর্গমূল করলে 4 আর √2 থাকে, এত একক। এটা আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। তাহলে এভাবে তোমরা যে কোনো বিন্দু অবশ্যই মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবে। এখন দেখো 2 নাম্বার, প্রদত্ত বিন্দু ত্রয় এর সমান 2 5, b সমান -1 1, c সমান 2 1। প্রদত্ত বিন্দু ত্রয় সব কাগজে স্থাপন, তাহলে সব কাগজে স্থাপন করলাম, বিন্দুগুলি দ্বারা ত্রিভুজ গঠন করলাম, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের ত্রিভুজের 3টা বাহু। তাহলে দেখো যে AB, দেখো A আর B, যে বিন্দু দূরত্ব আমি বের করতেছি। তাহলে -1 -2 তার হোল স্কয়ার, -1 + 5 তার হোল স্কয়ার। তাহলে এটা করো -3
তার হোল স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে 9 প্লাস 16 কত হয় 5। এখন দেখো বিসি, আমরা যদি বিসি এর দূরত্ব বের করি তাহলে দেখো বি আর সি, তাহলে 2 সূত্রের মাইনাস আর অঙ্কে আছে মাইনাস বি মাইনাস সি, তাহলে বি সির মান 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার তার স্কোয়ার রুট, তাহলে দেখো কত হয় 3 স্কোয়ার, এটা হয় 0 0 স্কোয়ার তার স্কোয়ার রুট, আমরা যদি একবারই করি 9 হয় 3 দেখো এসি কত এ আর সি, তাহলে 2 থেকে 2 বিয়োগ 0 তার হোল স্কোয়ার, তোমরা একটু মনোযোগ দাও, এ আর সি নিতেছি, তাহলে এটা বিয়োগ এটা 2 মাইনাস 2 0, তারপরে দেখো 1 মাইনাস 5 1 মাইনাস 5 তার হোল স্কোয়ার তার স্কোয়ার রুট, তাহলে দেখো কত হয় 0, এটা 0ই হয় মাইনাস 4 তার স্কোয়ার, তাহলে কত হয় 16 16 এর বর্গমূল করলে 4। তাহলে এগুলি কিন্তু আমাদের একক লিখতে হবে, কিন্তু 3 নাম্বার অঙ্ক তুলেছি যে a সমান 25 b সমান 11 c সমান 23, তাহলে আমরা আমাদের চিত্র দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়েছে রাফ কাগজে, তাহলে আমরা আমাদের মানগুলি লিখেছি 3 নম্বরে, তাহলে এটা আমাদের একক কত 5 একক, এটা 3 একক, এটা আমাদের কত 4 একক। এখন দেখো ত্রিভুজের 3টা বাহু আমরা বের করেছি, প্রশ্নে বলেছে সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ হতে হলে আমাদের কি করতে হয় পিথাগোরাসের সূত্র প্রমাণ করতে হয়। তাহলে এখন দেখো যে ত্রিভুজটি সমকোণী হবে যদি পিথাগোরাসের সূত্র মতে এর দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হয়। তাহলে মানগুলি মনে রাখো, সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটাও তোমরা জানো। ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হয়। সুতরাং এসি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার, এসির মান ছিল 4 তার স্কোয়ার, বিসির মান ছিল 3 তার স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস হয় আমাদের 9 ইকুয়াল হয় 25। এবং এখানে দেখো যে কমন বিন্দু আমাদের কিন্তু সি, সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল 90 ডিগ্রি। সুতরাং প্রদত্ত বিন্দুদ্বয়
সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে শর্ট SHOWD। আশা করি সবাই বুঝেছ। আমরা 3 নম্বর গাণিতিক সমস্যা সমাধান করলাম। এখানে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বাহুভেদের ত্রিভুজ যে 3 প্রকার সেটা আমাদের জানতে হবে। সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ এবং কোণভেদে ত্রিভুজ 3 প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আমাদের এখানে এরপরে দেখো 2 নাম্বার, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা একই রকম চিত্র অঙ্কন করে যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে দেখো আমরা 2 নাম্বার তোমরা নিজেরা করবে। 4 নাম্বার, প্রদত্ত বিন্দুত্রয় এর মান 15, এর মান 12, বির মান -35, 6 স্থানাঙ্ক। তো এর মান 12, বির মান -35, সির মান 5 - 1। বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। আর ত্রিভুজ হওয়ার শর্ত কিন্তু ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তো আমরা যদি বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করো তাহলে অবশ্যই আগে রাফ করবে। x ও x প্রাইম, y ও y প্রাইম। বিন্দুগুলি প্রথমটা কত 1 আর 2, তাহলে 1 1 2, তাহলে আমাদের এই বিন্দুটা এটা হয়, পরেরটা হয় -35 1 2 3, তাহলে 2 3 4 1 2 3 4 5, তাহলে এটা হয় আমাদের এই জায়গাটা। আর তৃতীয়টা হয় 5 1, যে 5 1 1 2 1 2 3 4 5, তাহলে এটা হয় 5 এবং -1, যে এখানে হয় আমাদের, তাহলে তিনটেই কিন্তু সরল রেখা হয়। আমাদের এই বিন্দুটা হয় এখানে। তাহলে দেখো প্রথম বিন্দু আমাদের কোথায় ছিল 1 2, এটা আমাদের A, এটা আমাদের B আর এটা আমাদের C। তাহলে বিন্দুগুলি আমরা যদি ওখানে লিখি, ওখান থেকেও কিন্তু দেখো যে এটা কখনো ত্রিভুজ হচ্ছে না, সেটা আমাদের জ্যামিতিকভাবে দেখাতে হবে। তাহলে দেখো, সুতরাং প্রদত্ত বিন্দুত্রয়াকার ছক কাগজে স্থাপন করে দেখানো হলো। এখন দেখো দূরত্ব AB, এর মান কত দেখো -3 -1 তার হোল স্কয়ার, 5 -2 তার হোল স্কয়ার, তাহলে কত হয় -4 তার হোল স্কয়ার, 3 তার স্কয়ার, তাহলে 16 আর 9 কত হয় 5 একক। একই রকম করে আমরা বিন্দুটা এদিকে মুছে দিই। তারপরে দেখো BC, B আর C যদি করি তাহলে দেখো 5 মাইনাস, আর অঙ্কে মাইনাস আছে তার স্কয়ার, প্লাস -1 -5 তার স্কয়ার, পুরোটা স্কয়ার রুট,
5 আর 3 8, 8 স্কোয়ার, 6 তার স্কোয়ার, এটা দেখো 66, এটা হয় 36, তাহলে হয় 100, 100 এর বর্গমূল করলে 10 একক। আমাদের আরেকটা মান এসি, প্রথম মানটা মুছে দেই, মনে রাখো এসির মান কত দেখো, এ আর সি, তাহলে 5 - 1 তার হোল স্কোয়ার, -1 -2 তার হোল স্কোয়ার, পরে তার উপর স্কোয়ার রুট, তাহলে 4 তার স্কোয়ার, -3 তার স্কোয়ার, পরে তার উপর স্কোয়ার রুট, তাহলে 16 আর 9 25, 5 একক। তাহলে দেখো আমাদের মানগুলি বের হয়েছে, যে এখানে দেখা যায়, এখানে দেখা যায় এবির মান কত ছিল, এবি ছিল 5 আর এসি ছিল কত 5, ইকুয়াল এসি 5 5, তাহলে 5 + 5 ইকুয়াল 10, আর এটাই কিন্তু আমাদের বিসি। যেখানে দেখা যায় এবি দুই বাহুর যোগফল আরেক বাহুর সমান, কিন্তু আমাদের শর্ত ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যেহেতু সমান, তাহলে আমরা বলবো প্রদত্ত বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, কিন্তু এখানে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। সুতরাং প্রদত্ত বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না। আশা করি সবাই বুঝেছ যে ত্রিভুজ হতে হলে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, কিন্তু আমাদের এখানে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। সুতরাং প্রদত্ত বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না। এখন দেখো 5 নম্বর অঙ্ক। মূলবিন্দু যে ধরি মূলবিন্দু 0 0 থেকে আমি বাকি বিন্দুটাও ধরে নিলাম, যে ধরি এত বিন্দু থেকে এত বিন্দু দ্বয় সমদূরবর্তী
হলে কে এর মান নির্ণয় করো। তাহলে দেখো মূল বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব, সুতরাং ও ইকুয়াল মূল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, তাহলে -5 তার হোল স্কয়ার, 5 - 0 তার হোল স্কয়ার। তাহলে দেখো -5 তার স্কয়ার, 5 স্কয়ার, তাহলে কত হয় 25 প্লাস 25 হয় 50, 25 দুগুণে 50, তাহলে 25 থেকে 5 বের হয়ে আসে, √2 থাকে, এত একক। ও থেকে বি, ও বি, তাহলে 5 - 0 হোল স্কয়ার, কে - 0 তার হোল স্কয়ার। তাহলে দেখো 5 স্কয়ার কে স্কয়ার, তাহলে 25 প্লাস কে স্কয়ার তার বর্গমূল, এত একক। এটাকে আর কিছু করা যায় না। প্রশ্নে কিন্তু বলেছে সমদূরবর্তী, তাহলে 25 কে স্কয়ার তার বর্গমূল ইকুয়াল 5√2, তাহলে 25 কে স্কয়ার, এটারও বর্গ করো, কত হয় 25 একবারে 50 বা কে স্কয়ার ইকুয়াল 50 মাইনাস 25, তাহলে কে স্কয়ার ইকুয়াল 5। সুতরাং কে এর মান কত +-5। তাহলে কে এর মান কত বের হলো আমাদের +-5। এটি আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। সুতরাং কে এর মান +5, -5 এভাবে লিখে দিলেও হবে। এরপরে দেখো 6 নাম্বার, যে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এর পরিসীমা 3 স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই পারবে, এটা আমার করার প্রয়োজন নেই। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে 3টা বাহু আগে আমরা বের করব, বের করে পরিসীমা চেয়েছে, ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল, বা যেহেতু 3 বাহু সমান 3 গুণ বাহু দিলেও হবে। তাহলে আমরা 6 নাম্বার করতেছি না, আমরা সরাসরি 7 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। দেখো 7 নাম্বার, প্রদত্ত a সমান -50, b সমান 50, c সমান 55, d সমান d মান কত -5 +5। বিন্দুগুলো সব কাগজে স্থাপন করে দেখানো হলো। তাহলে দেখো রাফ চিত্র যদি আমরা করি, x ও x প্রাইম, y ও y প্রাইম, তাহলে দেখো প্রথম বিন্দুটা কত, x এর মান -5 ঘর, তাহলে 1 2 3 4 5, তাহলে এই বিন্দু, আর এখানে x এর মান, y এর মান অবশ্যই 0। তাহলে আমাদের একটা বিন্দু a, আরেকটা বিন্দু 50, তাহলে
1 2 3 4 5 তাহলে এটা আমাদের বি আরেকটা মান সেম মান +5 তাহলে এখান থেকে 5 ঘর এখান থেকে 5 ঘর উপরে দেখো 5 ঘর 1 2 3 4 এখান থেকেও 1 2 3 4 5 তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই মানটা 5 ঘর উপরে চলে যাবে এখানে হবে আরেকটা মান আছে আমাদের -5 +5 তাহলে এখান থেকেও কিন্তু যেহেতু মাইনাস বাম দিকে আর +5 এই সোজা আমাদের এখানে হবে মানটা তাহলে এটা আমাদের এ এটা বি এটা সি আর এটা আমাদের ডি আমরা যদি বিন্দুগুলি যোগ করি তাহলে কিন্তু আমাদের এরকম হয় তাহলে আমরা যখন ছক কাগজে রাফ চিত্র অঙ্কন করব তারপরেও কিন্তু আমরা মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছি যে এটা আমাদের একটা আয়তক্ষেত্র হচ্ছে এখন আমরা আয়তক্ষেত্রে চারটা বাহু তাহলে দেখো এ বি এ আর বি 5 -5 -a প্লাস তার হোল স্কয়ার তাহলে 0 আর 0 0 থেকে 0 তার হোল স্কয়ার তাহলে 5 5 10 10 এর স্কয়ার 100 100 তে বর্গ করলে 10 একক একই রকম করে বিসি বি আর সি দেখো 5 - 5 তার স্কয়ার 5 - 0 তার স্কয়ার হোল স্কয়ার এবং স্কয়ার রুট তাহলে 0 হয় আর 5 হয় 25 তাহলে 25 এ করলে এটা হয় 5 একক আরেকটা হয় দেখো আমাদের সিডি বা ডিসি সি আর ডি দেখো -5 5 -5 তাহলে এটা কত হয় -10 তার স্কয়ার এটা হয় 0 তাহলে 110 একক আরেকটা হয় আমাদের ডিএ বা এডি দেখো ডিএ ডি কত -5 +5 তার হোল স্কয়ার ডিএ 5 - 0 তাহলে 0 + 25 তাহলে 5 একক এখন দেখো আমরা চারটা বাহুর মান বের করেছি এবং দেখা যাচ্ছে যে বিপরীত বাহুগুলো আমাদের পরস্পর সমান হয়ে গেছে যেহেতু বিপরীত বাহু সমান তখন এটা বলা যায় দেখো বিপরীত বাহু এবি এবির মান কত আমাদের এবি দেখো এই যে এবির মান 10 আর তার বিপরীত বাহু সিডি এটাও আমাদের 10 আর বাকিটা 5 5 এটা ছিল আমাদের এক্স প্রাইম এখানে দেখা যায় AB equal CD equal 10 একক এবং BC equal BA equal 5 একক যেহেতু বিপরীত বাহু সমান তাহলে চিত্রটি কি হবে সামান্তরিক বা আয়ত যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান সুতরাং এ বি সি ডি একটি
সামান্তরিক বা আয়ত। এখন দেখো যদি আয়ত হয় কর্ণ দুইটা আমাদের বের করতে হবে আয়ত হলে, এবং আয়তের আরেকটা শর্ত কি যে আয়তের প্রতিটা কোণ 90 ডিগ্রি। দেখো যে আমরা কর্ণ বের করব এসি, কর্ণ এসি ইকুয়াল, ভালো করে দেখো তোমরা, এ আর সি আমি মুছে ফেলেছি, 5 হোল স্কয়ার 5 মাইনাস 0 তার হোল স্কয়ার, তাহলে 10 তার স্কয়ার, এটা হয় 5 তার স্কয়ার, তাহলে 100 125 25 গুণ 5 তাহলে হয় 5√5 একক। বাকি কর্ণ, যেহেতু বাকি কর্ণ আমাদের এটা হবে বাকি কর্ণ কি বিডি, দেখো বিডির মান, বির মান কত, বিডি -5 -5 তার স্কয়ার প্লাস 5 মাইনাস 0 তাহলে -10 তার স্কয়ার 5 স্কয়ার, তাহলে 100 যোগ 25 125 একই রকম করে 5√5। এখন দেখো যেহেতু কর্ণ দুইটা সমান, পিথাগোরাসের উপপাদ্যে একটি কোণ যদি সমকোণ হয় অবশ্যই আমাদের আয়ত হবে। যে কোনো একটা কর্ণ নিয়ে কিন্তু মান বের করতে পারি। তাহলে দেখো এসি ছিল আমাদের অতিভুজ, যে কোনো কর্ণ যদি আয়ত হয় সেটা অবশ্যই অতিভুজ, এসি স্কয়ার ইকুয়াল ছিল এবি স্কয়ার আর ছিল আমাদের বিসি স্কয়ার। তাহলে দেখো এবির মান কত ছিল, মান ছিল 10 স্কয়ার, বিসির মান ছিল 5 স্কয়ার, তাহলে 100 যোগ 25 সমান কি 125। তাহলে পিথাগোরাসের সূত্র আমাদের পূর্ণ হলো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ABC সমান 90 ডিগ্রি বা সমকোণ। প্রদত্ত বিন্দু গুলো একটি আয়তের শীর্ষবিন্দু, একটি আয়ত ক্ষেত্রের শীর্ষ বিন্দু দেখাতে বলছে শর্ট SSOWET। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো, খুবই সহজ অঙ্ক, এবং যদি আয়ত হয় অবশ্যই পিথাগোরাসের সূত্র প্রমাণিত হবে, পিথাগোরাসের সূত্র হবে। আর যদি কর্ণ দুইটা সমান না হয় তাহলে অবশ্যই সেটা সমান্তরিক হবে। আশা করি সবাই বুঝেছো। এখানে আমি আরেকটি অঙ্ক করব তোমাদের।
তাহলে 8 নম্বরও কিন্তু যে গঠিত চতুর্ভুজটি সামান্তরিক নয় তো তা নির্ণয় করো, একই রকম তোমরা করবে। আর 9 নম্বর একটু আগে আমি করেছি সমদূরবর্তী, এখান থেকে যে বিন্দুটা দেওয়া হচ্ছে এই বিন্দু থেকে বাকি বিন্দুগুলোর দূরত্ব বের করবে, যেটা ছোট সেটা তোমরা বলবে। 10 নম্বর 10 নম্বর দেখো, আমাদের একটা বিন্দু দেওয়া আছে, x ও x প্রাইম, y ও y প্রাইম। দেখো এটা আমাদের একটা যে কোনো বিন্দু p(x,y). দেখো বলে দিছে এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, তাহলে এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব মানে কি, সেটা x এর মান। চলো দেখো এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব ইকুয়াল কত, x। এত বিন্দু থেকে আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে, দেখো কিউর মান 3, 2, বিন্দুর দূরত্ব PQ, 3 - x তার হোল স্কয়ার, 2 - y তার হোল স্কয়ার, এটার মান এটা। আমরা এখানে বর্গ করে নিতে পারি, বর্গ নির্ণয় সূত্র 3 স্কয়ার × 3 × x প্লাস x স্কয়ার, এটাও 2 স্কয়ার 2 × 2 × y প্লাস y স্কয়ার, এটার উপর রুট, তাহলে কত হয় 9 - 6x x স্কয়ার 4y প্লাস y স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার রুট আছে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার, 6x - 4y, 9 আর 4 13। তাহলে এটাই। আর প্রশ্ন মতে আশা করি বিন্দু দুটো বুঝেছ। প্রশ্ন মতে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, 6x - 4y প্লাস 13 তার রুট ইকুয়াল x। বর্গ করো x স্কয়ার প্লাস y স্কয়ার, 6x - 4y প্লাস 13 ইকুয়াল x স্কয়ার। x স্কয়ারটা এদিকে নিয়ে আসো, x স্কয়ার বাদ দাও, বাদ দিলে কত হয় y স্কয়ার 6x - 4y প্লাস 13 ইকুয়াল 0। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে PROVD। আশা করি সবাই বুঝেছ, খুবই সহজ একটি অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 11.1 আমি যে অঙ্কগুলি করিনি সেই অঙ্কগুলি করার জন্য তোমরা তোমাদের 11.1 যে উদাহরণগুলি আছে সেই উদাহরণগুলি মনোযোগ দিয়ে করবে। তোমরা যদি উদাহরণগুলি মনোযোগ দিয়ে করো তাহলে অবশ্যই বাকি অঙ্কগুলি নিজেরা করতে পারবে খুব সহজে। আর এখানে আমি ইতিমধ্যে বলেছি যে বাহুবেদে যে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু।
এবং সমকোণী ত্রিভুজ এ সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে, এবং চতুর্ভুজ, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস এ সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে। যদি আয়ত হয় তাহলে তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে। একই রকম বর্গ যদি হয়, 4টি বাহু সমান, কর্ণদ্বয় সমান এবং একটি কোণ সমকোণ হবে। আর যদি সামান্তরিক হয় তাহলে কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল হবে, কর্ণদ্বয় সমান হবে না। আর যখন কর্ণদ্বয় সমান হবে না, অবশ্যই সেটা সামান্তরিক হবে। রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান হবে, কর্ণদ্বয় সমান হবে না, অবশ্যই কোণ 90 ডিগ্রি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই কথাগুলি যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই 11.1-এর যত সমস্যায় থাকুক না কেন তোমরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।